স্বাগতম আপনাদের গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। ভয়, এই শব্দটা শুধু একটা অনুভূতি নয়, এটা এক নিঃশব্দ আগমন। যখন কোনো বদ্ধ ঘরের আলো নিভে যায়, চারপাশ স্তব্ধ হয়ে আসে, নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে চিৎকার করে ওঠে, ঠিক তখনই ভয়ের আগমন হয়। ভয় আসে দরজা খুলে নয়, সে আসে ফিসফিসিয়ে। এই গল্পে ভয় কোনো দানব নয়, ভয় তুমি নিজেই। কারণ সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা লুকিয়ে থাকে তোমার নিজের মনের গভীরে। আজ আপনারা শুনবেন একজন লেখকের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা। গল্প এফএমের ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েশন ভৌতিক গল্প সম্ভার থেকে লেখিকা নবনীতা দাস রচিত ভৌতিক। চোখ বন্ধ করুন এবং কানে হেডফোন পরে মনোযোগ সহকারে গল্পটি শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প, ভৌতিক। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘন ঘটা ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো, ঠিক কী নিয়ে লিখব? যদিও এই পরিবেশটা একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আবার ওই ভূতেই বেশি পায় আমার, প্রেম টেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরে আলো জ্বালিয়ে শুতে হয়। নইলে মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তলদেশ থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো আমার পাটা। এই রকমের সব নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি, তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে সবার কাছেই আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে, সে নিজের হোক বা আর কারো কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি আছে কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা, বিল্টুদা, সে যে কি ডানপিটে ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয় নয়,
লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না। যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি, তাও বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি, প্রায় 1 সপ্তাহ। কোনোদিন গাটা পর্যন্ত শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই তুমিও ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই আমি এই কথা বলেছি বিল্টুদা লাফিয়ে বলে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জৌগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলুও যেত। কিরে পিকলু বল। পিকলুদাও সেদিন ছিল আড্ডায়। সে সম্মতি জানিয়ে বলল, ওহো, তুই সেদিনকার কথা বলছিস নাকি রে? উফ, সেদিন সে এক কাণ্ড ঘটেছিল বটে। ওই দিন যে কি ঘটেছিল আজও পর্যন্ত তার ব্যাখ্যা পাইনি আমি। বিল্টুদা যথারীতি আবার শুরু করলো। তা ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তার মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে। NH-34 এর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওইদিকে কেউ ভিড়ত না। সবাই বলতো রাস্তায় যে যায় তারই নাকি রাতে আর বাড়ি ফেরা হয় না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা 2-1 মৃত অবস্থাতে। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না। কারণ সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে এই ভয়। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে তার খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো, এরে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালালেও রাত 8টা তো কম করে বাজবেই বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে। খুব জোরে পা চালাতে লাগতাম, মাথায় প্রচন্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষা নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে তো ঢুকতে পারবো। একজন আঁতকে উঠে বলল, এ পাগল নাকি? ওই রাস্তার গল্প ভালো না ভাই, ওসব ভূত টুতের নিয়ে ছেলে খেলা। একদম না, আমি যাবো না, ওই রাস্তায় যাবো না। ওরে বাবা রে, যাবো না। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে নিয়েছি কাঁচা রাস্তায়। তো বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পেছন পেছন। আমরা 4 জন ছিলাম সেদিন, 3টে সাইকেল। সুজয় বসেছিল সন্তুর পেছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমার আবার এতটাই গল্প মত্তে হয়ে গেছিলাম যে ওইসব মাথা থেকে চলে গিয়েছিল। এভাবে কতটা গেছি ঠিক জানি না, হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে, আর রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার ছোটাছুটির অভ্যাসও ছিল আমার। তাই যত পথে সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তাহলে হলো কি, মনে হচ্ছে 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পিছনে বসাই নিয়ে আছি। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই ভাই যত তাড়াতাড়ি সম্ভব সাইকেল চালা, আর আর কোনো দিকে তাকাস না, আর কোনো তো শুনিস না,
শুধু সাইকেল চালা। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় যে আমাকেও পেয়ে বসেছিল। গা হাত পা কেমন একটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও ও কি ও কি ওই সাইকেলের সামনের চাকা উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে আমার মুখে পড়ল। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। সাথে সাথে সে অসম ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। আর বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের ক্যারিয়ারের উপর দুদিকে লোহার রড দুটো কারো দু হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বিল্টুদার সেই গল্পে সেদিন রাতের আড্ডাটা বেশ জমে উঠেছিল। উফ, বড্ড খিদে পেয়ে গেছে লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পায়। আর কি, অর্ডার করেই দিই। খুব জোর আধ ঘন্টা নেবে ওই অর্ডারটা আসতে। যাই হোক, এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি আর হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরী নাকি ওকে দেখা দেয় বা উনি নিজে সেটা অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে আমি ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা কতটা সেটা জানা আছে বলেই আমাকে বানিয়ে বানিয়ে মুখরোচক গল্প বলেও। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠছিলাম। আমাদের দোতলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়, তাই একতলা থেকে তিনতলার সিঁড়িটা একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবুই আগে উঠছিল। হঠাৎ তিনতলায় ওঠার আগের চাতালে জামাইবাবু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। বলল, তোরা ছাদে ওঠ, আমি তারপর উঠছি। কিছুক্ষণ পর জামাইবাবু ছাদে এলে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার জামাইবাবু, কি হয়েছে? জামাইবাবু বলল, এখন বললে তোরা ভয় পেয়ে যাবি, পরে সব বলবো। আমি একটু জোর করতেই ঘটনাটা জামাইবাবু বলে দিল। তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? হ্যাঁ আছে তো, দুটো বাড়ি পরেই আছে। কিন্তু কেন বলো তো? না, তখন যখন ছাদে উঠছিলাম ওই চাতালের ধারে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞেস করিস না। সেদিন সত্যিই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল, সেই নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো আমায়। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটল যে তার কোনো ব্যাখ্যা সত্যিই আমি পেলাম না। ফোন চলে এসেছে ডমিনোস থেকে। এবার আমায় নিচে যেতে হবে অর্ডারটা নিতে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটা যে কি হয় মাঝে মধ্যেই বারবার কেটে যায়, অন্ধকারই বোধহয় নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ির সকলে, দিদি, জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের আওরঙ্গাবাদে।
সারা দিন পদ্মার ধারে নিমতিতার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলে, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে বা কোনো সময় থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বলো তো বাবা? না না, এমনি। বলে জামাইবাবু আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারে না, তবে খটকাটা থেকেই যায়। না জানি রাস্তায় ধরে গ্রামের কেউ কোনো কিছু বলেছে কিনা। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলে থাকবে, আর নতুন জামাই কি ভাববে সেই সব শুনে। এই নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। পিসেমশাইকেও জানায়। শেষে আমার ডাক পড়ে। পিসিমণি আমাকে ডেকে বলে, কেউ কি এমডির রাস্তায় কিছু বলেছে? জামাই বাবুর সাথে কি আলাদা করে কেউ কথা বলেছিল? তুই কিছু জানিস? আমি যথারীতি বললাম, কই না তো, এরকম তো কিছুই তো ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়ির কাছে কাজ করত, পাড়াতেই বাড়ি। কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিলুম গায়ে আগুন দেয় ওর ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। সেই নিয়ে তো গ্রামের লোকের অকথা কুকথা বলতে বাধে না। কে জানি তোর জামাই বাবুকে কে কি বলল? চিন্তার বিষয় রে। একদিন জিজ্ঞাসা করিস তো তোর জামাই বাবুকে একটু আলাদা করে। আমি এহেন একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়েছিল। তারা যেন ঢুকতে চাইছিল এই বাড়ির ভিতর। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারল না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার মিলিয়ে গিয়েছিল হাওয়ায়। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে। আমার অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটা একদিনে এসে লক্ষ্য করা যায় ঠিকই, তবে এই ব্যাপারটা জানা সত্যিই অস্বাভাবিক। যাই হোক, কিন্তু এইসব ভাবতে ভাবতেই তো সেই অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম। খেয়ালই নেই এখনো নিচে পৌঁছালাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরও তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি 2 তলায়। এতক্ষণে আমি মাত্র 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে আমি নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই কই সেই দরজাটা?
আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো দোতলাতেই আছি। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিচ্ছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই ওটা ওটা খুঁজে পাচ্ছি না তো। দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে। জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়াটে এই দোতলার ফ্ল্যাটে আসে না। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে আমি ডাকবো তারও কোনো উপায় নেই। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি আর না নিচে নামতে পারছি। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে, হাতে মনে হলো পিৎজার বাক্স। কিন্তু কথা হচ্ছে, আমি ডেলিভারি ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নম্বরটা বলিনি। সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ। সে সেই তালা খুললই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম। আর যেন হাত পা আমার নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু গলার স্বর বেরোচ্ছে না কেন কেন এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপর দিকে তাকাচ্ছে সে। তার চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, স্যার, ইয়োর পিৎজা ইজ রেডি। ফোনে রিংটনের আওয়াজে ধরফড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? আমি নিজের ঘরেই, আমার গল্পের লেখার ডায়েরিটা সামনেই খোলা। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। ওহ, এই হচ্ছে আমার সমস্যা। ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাঘত। ফোনটা ধরলাম। ওপার থেকে আওয়াজ এলো, স্যার, আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারায় আমরা খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কাররা বেরোতে পারছে না। প্লিজ কিছু মনে করবেন না, আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে এরকমভাবে বাইরে কারো পক্ষেই বেরোনো সম্ভব নয়। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল আমার। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা আছে ডমিনোজ পিৎজা। আপনারা আছেন গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। ভৌতিক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও খুব শীঘ্রই আসবো আমরা আরও একটি গল্প নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।